রায়ের কপি হাতে পাওয়ার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের গ্রেফতারি পরোয়ানা সহ সাজার পরোয়ানা পাঠানো হবে। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানোর কথা থাকলেও তা হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয়। এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল। সোমবার জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতা প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত। বিশ্লেষকদের মত, সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা, গুম, খুন এটা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে। অন্তর্বর্তী সরকার গঠনের পরই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তখন কোনো সাড়াই দেয়নি মোদি সরকার। রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি, যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে, সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয়, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতীয় জনগণ যারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন, তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা। ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষতি করতে চান, নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ?
ব্যক্তি নয়, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা। দিল্লির ইতিবাচক সাড়া পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনো আটকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সে ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে এখন দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। চানখারপুলের পাশেই নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক। বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, স্লোগান দিচ্ছিল। স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে 10 মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ। সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ। এগুলো কথা বলে খুব কষ্ট। আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে। সবার কাছে দোয়া চাই, আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। নিমতলি থেকে একটু এগোলেই নাজিম উদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ। সেই ছবি এখনো স্পষ্ট তার মায়ের চোখে। কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙি আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, যে ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে। ছেলের জীবন চলে গেছে, গুলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই। আমি তো বিচারই চাইছি। আনাস, ইয়াকুব সহ ওই দিন চানখারপুলের আশেপাশের গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 6 জন। 5 আগস্ট ঘটনার ওই দিন সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের এই জায়গাটিতে আমার হাতের ঠিক ডান পাশে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন জুনায়েদের মরদেহ, আর আমার হাতের ঠিক বাম পাশে পড়েছিল রাকিব হাওলাদারের মরদেহ। পাশেই ছিলেন সহযোদ্ধারা মাত্র 10 গজ দূরে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গুলির মুখে তাদের মরদেহের কাছেও ভিড়তে পারেননি তারা। জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত সেই 5 আগস্টের দিনে রাজধানীর পাশের আশুলিয়ায় ঘটেছিল নারকীয় এক হত্যাযজ্ঞ। গুলি করে 6 জনকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ। সেই দগদগে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় স্থানীয়দের। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। ফিরিয়ে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচারটা করাটাই কিন্তু মূল লক্ষ্য সামনের দিকে। নজিরবিহীন আমরা এরকম কাহিনী আমরা গন্ডগোল দেখি। আগামীতে আর কেউ যেন এমন নৃশংস অপকর্ম করার সাহস না পায়, ফাঁসির রায় কার্যকর করে সেই দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চানখারপুল ও আশুলিয়ার স্থানীয়দের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে শোকের মাতম। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কিবরিয়ার স্বজনেরা। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আনা হয় নিহত কিবরিয়ার পল্লবীর বাসায়। পরিবারের অভিযোগ, 2014 সালেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পুলিশের হাতে আটক জনিকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আসল রহস্য। নিহত কিবরিয়াকে দেখতে তার বাসায় যান রাজনৈতিক সহকর্মীরা। দাবি তোলেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের। গতকাল সন্ধ্যায় পল্লবীর সি ব্লকে দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে। বাদ আসর পল্লবী 2 নং ওয়ার্ড ঈদগাহ মাঠে নিহতের জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের নেপথ্যে ব্যক্তিগত বিরোধ নাকি আন্ডারওয়ার্ল্ডের কানেকশন তা জানতে আরও সময় লাগবে। আমার সন্তান দিয়া আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার 2 এতিম কি করবো গো আল্লাহ। আমরা আগামী 20 বছরে পল্লবীতে এরকম গোলাম কিবরিয়ার মতো লোক পাবো কিনা আমরা জানি না। আমি এটা
দ্রুত বিচার যাচ্ছে। আমার দেশে এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। ও এলাকা নিজের বাড়ি তুই আজকে পল্লবীতে কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল। এর একটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই। যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বের হয়ে আসবে। অনেকগুলা বিষয় আমাদের কাছে এসেছে, কিছু নামও আমাদের কাছে এসেছে, সেগুলোকেও আমরা যাচাই করছি। আর একজন আমাদের এখন পর্যন্ত আমাদের অ্যারেস্ট আছে, একজনকে আমরা আটক করেছি। গত 10 মাসে রাজধানীতে 198 জন খুন হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান এই তথ্য জানান। বলেন, গত 10 মাসে শুধু রাজধানীতে 20টিরও মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র। জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি 2 জনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে বলেও জানান তালিবুর রহমান। এখনও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এই ঘটনায় যে অন্যান্য যারা জড়িত এবং অস্ত্রধারী যারা, তাদেরকে চিহ্নিত করার কাজ আমরা আরম্ভ করেছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। গত 10 মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট 198টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ফেব্রুয়ারি নির্বাচন বানচালে ভোটের পরিবেশ নষ্ট করতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা বলেন, গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে কাকরাইল থেকে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মতবিনিময় সভা। যুবদল নেতারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার। ভোট বিলম্বিত করতে বিভিন্ন গোষ্ঠী নানাভাবে কলকাঠি নাড়ছে। গোলাম কিবরিয়ার খুনিদের গ্রেফতারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, যুবদল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে, বাধ্য করলে রাজপথে নামবে। এ সময় যুবদলের নেতাকর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন তারা। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। নির্বাচন হওয়ার যে সম্ভাব্য পরিবেশ তৈরি হচ্ছে, তারিখ নিয়ে আলোচনা হচ্ছে, তাকেও বানচাল করা, বিলম্বিত করার জন্য অংশ হিসাবে আমরা মনে করি গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে গতকালকে। জুলাই শহীদ আবু সৈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন একজন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূর আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। পরে তাকে জেরা করেন পলাতক 24 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত উপস্থিত আসামিদের আইনজীবীরা। এর আগে 13 নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক। 12 নভেম্বর এই মামলায় সাক্ষ্য দেন এসআই সশস্ত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম। রংপুর কোতোয়ালি জোনের তৎকালীন এসি মোহাম্মদ আরিফুজ্জামান ও তাজহাট থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে চালানো গুলিতে আবু সাইদ শহীদ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনা হচ্ছে না, তবে কেনা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য, যা ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হবে 17,000 শটগান। আনসারদের অস্ত্র অনেক পুরনো হয়ে গেছে বলেই নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, চাহিদা থাকায় 1 কোটি ই পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকাও কেনা হবে। রোজার আগে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালেউদ্দিন। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে, হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। মনিটর করার ব্যাপার হচ্ছে ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অত সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে।
আজ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণ। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবেন বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল। গেল কয়েক ম্যাচে শেষ মুহূর্তে গোল খাবার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশে খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় দলে এবার বড় চমকের নাম রায়ান উইলিয়ামস, যদিও এই অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এখনো পায়নি ছাড়পত্র। It's an emotional game. It's an emotional match. And it's a big voltage match. If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. Bangladesh have a good players. বাংলাদেশ বেশ ভালো দল। হামজা, সমিতদের মতো ফুটবলার আছে তাদের। তবে আমরা নির্দিষ্ট কোনো ফুটবলারকে ধরে খেলবো না। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। Get a positive result. দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। যাচ্ছি শুভর কাছে। শুভ, এই ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন সেখানে, আর কয়টা নাগাদ গেট খুলবে কি জানতে পারলেন জানাবেন। সোয়ার, আপনি যে কথাটি বলছিলেন যে বাংলাদেশ ভারত ম্যাচ মানে কিন্তু বাড়তি উন্মাদনা, এবং সেই উন্মাদনার উত্তাপ কিন্তু আমরা জাতীয় স্টেডিয়ামে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যেটা আমি দেখাতে চাই যে স্টেডিয়ামের 4 নম্বর গেটে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি প্লাটুন তারা এখানে অবস্থান করছেন, এবং প্রত্যেকটি গেটেই কিন্তু আসলে পুলিশ রয়েছেন, এবং পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা রয়েছেন, এবং সেই সাথে কিন্তু এলিট ফোর্স, র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তো বুঝতে পারছেন যে আসলে এই ম্যাচটি ঘিরে নিরাপত্তার বিষয়ে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ বাফুফে। তারা সব ধরনের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যখনই দর্শকরা মাঠে ঢুকছেন তখনই কিন্তু কয়েক স্তরের তারা নিরাপত্তা চৌকি পার হয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে দুপুর 3টা নাগাদ কিন্তু সকল গেট উন্মুক্ত হয়ে গেছে, অর্থাৎ দর্শকরা প্রবেশ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু প্রায় বলা যায় যে 1.5 ঘন্টা হয়েছে গেট খোলা। তারপরও খুব একটা দর্শক যে এসছে বা ঢুকছেন, প্রবেশ করছেন স্টেডিয়ামে, তেমনটি আসলে নয়। অল্প সংখ্যক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে প্রবেশ করছেন এবং নিজেদের জায়গা বা আসন যেটি রয়েছে সেটি আসলে গ্রহণ করছেন। তবে বেলা আমরা জানি যে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওয়ার্কিং ডে, তো সকলেই কিন্তু আসলে যার যার কর্মস্থল থেকে ছুটির অপেক্ষায় আছেন। যে আমরা আশা করতে পারি যে আসলে 30 থেকে 35 মিনিট অথবা সর্বোচ্চ হয়তো 45 মিনিটের মধ্যে কিন্তু ঠিক এই স্টেডিয়াম পারে কিন্তু উৎসবে মুখরিত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় দলের জার্সি পরে এবং সেই সাথে দর্শকরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আজকের ম্যাচটি ঘিরে, এবং তাদের মধ্যে যে উন্মাদনা, অর্থাৎ ভারত ম্যাচ যখন বাংলাদেশের সাথে, তো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু চাইছেন যে যেখানে এশিয়ান কাপে বাংলাদেশের সে মঞ্চটা বাংলাদেশের জন্য তৈরি নয়, অর্থাৎ অনেক আগে ছিটকে গেছেন, কিন্তু দলটা যখন ভারত, তো এই ম্যাচে কিন্তু তারা জয়লাভ করে তারা সর্বোচ্চটুকু এখান থেকে নিয়ে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। তো সোহার, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। অদম্য জবিয়ান ঐক্য নামের এই প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী হিসেবে মাসুদ রানা। দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 21 জনের পূর্ণ প্যানেলে আছেন 4 জন নারী প্রার্থীও। ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম প্রত্যাশা করেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবে নির্বাচন কমিশন। এদিন জাতীয় ছাত্র শক্তির প্যানেল ঘোষণা করেন দলটির সভাপতি জাহিদ হাসান। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম শাম্য, জিএস প্রার্থী ফয়সাল মুরাদ এবং এজিএস প্রার্থী মোহাম্মদ শাহিন মিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফর্ম দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশনে দেখা ফর্ম জমা দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে দেখা গেছে ভিড়। 21 পদের বিপরীতে 267টি পদে ফর্ম বিক্রি হয়। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন
15তম আবর্তনের শিক্ষার্থী কিশোর আঞ্জম সাম্য। জিএস পদে ইলেকশন করবেন মোহাম্মদ ফয়সাল মুরাদ। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত আব্দুল আলিমের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বেলা 11:30টার দিকে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আজকে পরে বহু যানবাহন। বিক্ষোভকারীরা জানান, সাতক্ষীরা 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা। বেলা 1টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই উনি নমিনেশন পাক। আলিম চেয়ারম্যানকে না দেওয়া হবে ততদিন আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। মাগুরায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে মোহাম্মদপুর শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের ম্যানেজার জানান, রাত 3:30টার দিকে দুর্বৃত্তরা সেখানে আগুন দেয়। এতে পুড়ে যায় ব্যাংকে থাকা প্রয়োজনীয় বিভিন্ন নথি ও আসবাবপত্র। তবে অগ্নিকাণ্ডে ব্যাংকের ভল্টের কোনো ক্ষতি হয়নি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চুয়াডাঙ্গার জীবননগর দর্শনা মহাসড়কে একটি বাস ও পিকআপে ডাকাতি হয়েছে। সকালে সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানান, 7 থেকে 8 জন সশস্ত্র ডাকাত দল 2টি গাছ কেটে মহাসড়কে ব্যারিকেড দেয়। প্রথমে একটি পিকআপ থামিয়ে চালকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে তারা। পরে সেই পিকআপ দিয়ে রাস্তা আটকে রাখে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে গতিরোধ করে ডাকাত দল। চালককে মারধর করে গাড়ির নিয়ন্ত্রণ নেয় তারা। পরে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে আব্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নেওয়া হয়। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ অন্যান্য মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা।